নমস্কার, আপনারা শুনছেন রাতের চিতা অডিও স্টোরি। বাংলার গ্রাম, বাংলার রাত, আর তার ভেতরে লুকিয়ে থাকা অজানা ভয়। ভয় পেতে পারেন, কিন্তু বিশ্বাস করবেন না। আজ আপনারা শুনবেন লেখক সার্থক রায়ের কলমে মরা চাকরের কর্তব্য। অবশ্যই ভিডিওটাকে হাইপ করে দেবেন। তাহলে চলুন বেশি সময় না নষ্ট করে আজকের গল্প শুরু করা যাক। তাহলে শুরু হচ্ছে লেখক সার্থক রায়ের কলমে মরা চাকরের কর্তব্য। সকাল থেকে বৃষ্টি পড়ে চলেছে, তাই এই বৃষ্টির মধ্যে স্কুল যেতে পারেনি গাবলু। ক্লাস 5-এ পড়ে সে। স্কুলে প্রত্যেকবার ফার্স্ট হওয়া গাবলু গল্পের বই পড়তে বেশ ভালোবাসে। ব্যোমকেশ ফেলুদা থেকে আগাথা ক্রিস্টি সব যেন গুলে খেয়েছে সে। তবুও ভূতের গল্পের প্রতি তার যেন একটা বরাবর টান রয়ে গেছে। বৃষ্টির জল এসে কাচের জানলাটায় বেশ আবছা করে দিয়েছে। তার উপর হাত বোলাতে বোলাতে গাবলু ভাবল, আজকে তো বৃষ্টি পড়ছে, দাদুর লেখা একটা ভৌতিক বই পড়লে কেমন হয়। হ্যাঁ, এখানে বলে রাখা ভালো যে গাবলুর দাদু ছিলেন একজন লেখক, এবং মূলত তার লেখা ভৌতিক গল্পগুলি গাবলুর খুব প্রিয়। কারণ দাদু যে ভৌতিক গল্পগুলো লিখতেন সেগুলো নিজের অভিজ্ঞতা থেকে। তাই সেই অভিজ্ঞতা কতটা অদ্ভুত এবং রোমাঞ্চকর ছিল তা জানতেই বৃষ্টির দিনগুলোতে গাবলুর দাদুর লেখা ভৌতিক বই নিয়ে বসে পড়তো সে। কিন্তু আজকে একটু অন্যরকম হলো। গাবলু ওর মাকে জিজ্ঞাসা করল, ও মা, এ দাদু কোথায় গো? নিজের ঘরেই আছে? মা বলল, হ্যাঁ, তোমার দাদু ঘরেই আছেন। কেন, ওনাকে কিসের দরকার তোমার? আহা, দরকার আছে বলেই তো বলছি। তোমাকে পরে বলবো, ঠিক আছে? এই বলে গাবলুর দাদুর ঘরের দিকে চলে গেল। দাদুর ঘরের দরজার সামনে এসে সে জিজ্ঞাসা করল, ও দাদু, আসবো? এসো এসো দাদু ভাই, গুড মর্নিং। আজকে স্কুলে যাওনি? হ্যাঁ দাদু, গুড মর্নিং। না, আজকে স্কুল যাইনি, বাইরে খুব বৃষ্টি হচ্ছে না, সেই জন্য। আচ্ছা, আমি তোমার কাছে না একটা আবদার নিয়ে এসেছি। ওরে বাবা, তা কি আবদার শুনি? গল্প বলার আবদার। মানে ওই ভূতের গল্প। এখন তোমাকে কিভাবে ভূতের গল্প বলি দেখো তো। সেই কবে লেখালেখি ছেড়েছি, এখন কি আর আসে সেসব? প্লিজ দাদু, একটা গল্প বলোই না। দাদু দেখলেন গাবলুর মুখটা কেমন জানি উদাস হয়ে পড়ল। তাই দাদু বললেন, আচ্ছা বেশ বেশ, এবার তোমাকে আমার একটা ছোটবেলার দেশের বাড়ির একটা অদ্ভুত অভিজ্ঞতার কথা শোনাচ্ছি। সত্যি তুমি বলবে? হ্যাঁ বলবো বলবো, মন দিয়ে শোনো। গাবলু খুব খুশি হয়ে গেল। সে বাবু হয়ে গল্প শোনার জন্য গুটিসুটি হয়ে বসল মেঝেতে। হঠাৎ লোডশেডিং হয়ে পড়ল। গাবলু মনে মনে বলল, ভালোই হয়েছে, এই পরিবেশে বেশ জমবে ভূতের গল্প। দাদু বলতে শুরু করলেন, অনেক বছর ওই আগের কথা, তাও আজ থেকে প্রায় ওই 50 বছর আগের। আমি তখন ক্লাস 10-এ পড়ি। আমার দেশের বাড়ি ছিল চিত্তপুর গ্রামে। গ্রামের পরিবেশে বড় হয়ে উঠতে উঠতে কোথাও গিয়ে হলেও যেন গ্রামটা ছাড়া অন্য কিছু আমার ভালোই লাগতো না।
আমাদের বাড়িটা ছিল গ্রামের ঠিক মাঝখানে। বাড়িতে সদস্য বলতে আমি, আমার মা, বাবা, কাকা, কাকিমারা ও তাদের ছেলে মেয়েগুলো। এছাড়াও ছিল একটা মজার লোক, মানে আমার বাড়ির কাজের লোক, দুঃখীলাল কাকা। দুঃখীলাল নাম হলেও তাকে দেখে বোঝার উপায় নেই যে দুঃখ তার নিত্যদিনের সঙ্গী। আমাদের ভাই বোনদের খুব ভালোবাসতো সে। আমরা তাকে আদর করে এই দুঃখী কাকা বলে ডাকতাম। বাবা কলকাতার অফিসে কাজ করতেন, আর গ্রাম ছেড়ে মাঝে মাঝেই তাকে যেতে হতো কলকাতার উদ্দেশ্যে। দুঃখী কাকার কথাগুলো বেশ মজার মজার লাগতো আমাদের। আমাদের সে বলতো, আমি কে, তোরা খেলা নিবি ছোট বাবু? তোদের সাথে খেলবো। কথাগুলো শুনে আমরা তখন হেসে গড়াগড়ি দিতাম। একদিন মাকে এসে বলল, দিদিমণি দুটা খেতে দিবি? জোর খিদা লাগাই গেছে। গাবলু অধৈর্য হয়ে বলল, ও দাদু, ভূত কোথায়? আহা, আগে পুরো গল্পটা শোনো, তারপর বিচার করবে। গাবলু সম্মতি জানালো। দাদু বলতে শুরু করলেন, সেবার বর্ষাকাল, বেশ বৃষ্টি নেমেছে সমগ্র গ্রাম জুড়ে। চারিদিকের খাল, বিল, নদী, নালা, পুকুর, চাষের ক্ষেত সব একবারে জলে পরিপূর্ণ। কলকাতার অফিস থেকে বাবার কাছে চিঠি এলো যে তাকে অফিসের বিশেষ কাজে একবার কলকাতায় আসতে হবে। বাবা সেই অনুযায়ী যাওয়ার প্রস্তুতি নিতে থাকলেন। ঠিক হলো, যাওয়ার দিন দুঃখী কাকা বাবাকে ব্যাগপত্র সহ স্টেশনে এগিয়ে দিয়ে আসবে। বাবার যাওয়ার দিন এসে উপস্থিত হলো। সেই দিনও খুব বৃষ্টি পড়ছিল। বাবা আমাকে বলল, তোকে পরের বৃহস্পতিবার আমি একবার ডেকে পাঠালেও পাঠাতে পারি। আমার কিছু জিনিস তোকে দিয়ে আগে আগে পাঠিয়ে দেব, যাতে আমার ফিরে যাওয়ার সময় আমার জিনিসপত্রগুলো নিয়ে আসতে সমস্যা না হয়। বাবাকে বললাম, আচ্ছা বেশ, ঠিক আছে। বাড়ির সবাইকে বিদায় জানিয়ে বাবা বেরিয়ে পড়ল স্টেশনের উদ্দেশ্যে। দুঃখী কাকা বাবার ব্যাগপত্রগুলো স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য তার সাথে গেল, কিন্তু সমস্যার সৃষ্টি করলো বৃষ্টি। সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়েই চলেছে, থামার কোনো লক্ষণ নেই। খালপাড়ের খালটার সামনে এসে থমকে দাঁড়ালো বাবা। খালটার ওপর কোমর সমান জল। এমন অবস্থায় কি যে করবে ভেবে না পেয়ে বাবা পড়লো বেশ চিন্তায়। তাই বাবা দুঃখী কাকাকে জিজ্ঞাসা করলো, এবার কি করা যায় বলো তো? এ যে পেরোনো যাবে বলে মনে হচ্ছে না। দুঃখী কাকা বলল, এটা কোনো ব্যাপার নয় গো দাদা বাবু, এর থেকেও কত বড় বড় খাল পেরেছি। বাবা দুঃখী কাকার কথা শুনে অবাক হয়ে গেল। কি বলছে ও? বাবা অবাক হয়ে দেখলো বাবার জিনিসপত্রগুলো মাথায় নিয়ে সে অনায়াসেই পার হয়ে যাচ্ছে খালটি। বাবা কোনো মতে খালটি পেরিয়ে অবশেষে পৌঁছালো স্টেশনে। স্টেশনে ট্রেনে চাপিয়ে দেওয়ার সময় বাবা দুঃখী কাকে বলল, কিশোরকে বলবে পরের সপ্তাহে শুক্রবার যেন আমার ওখানে পৌঁছে যায়। আমি কিছু জিনিসপত্র পাঠানোর আছে ওকে দিয়ে। দুঃখী কাকা বলল, আচ্ছা বলে দিব, কিন্তু কিন্তু কি? পরের সপ্তাহে যে উমা বিশ্বা দাদা বাবু। বাবা বুঝতে পারলো না কেন দুঃখী কাকা এরকম বলল। বাবার সমস্তটা বোঝার আগেই প্ল্যাটফর্ম ছেড়ে ট্রেন বেরিয়ে গেল, আর বাবার মনে একটা খটকাই রয়ে গেল। পরের সপ্তাহে শুক্রবার
আমার যাওয়ার দিন এসে উপস্থিত হলো। মা এবং বাড়ির সবার আশীর্বাদ নিয়ে বিদায় জানিয়ে আমি ঘর থেকে বেরোলাম। সঙ্গে এলো দুঃখী কাকা। বৃষ্টি এই কদিন ধরে একটু থেমেছে বলে রক্ষে। খালপাড়ের জল অনেকটা নেমে যাওয়াতে পেরোতে অসুবিধা হলো না। দুঃখী কাকা বলল, সেবার অনেক জল ছিল ছোট বাবু, দাদা বাবুকে আমি তো পার তো করে দিলাম। আমি বললাম, তাই বুঝি? দুঃখী কাকা হেসে সম্মতি জানালো। স্টেশনে পৌঁছে আমাকে ট্রেনে চাপিয়ে দিল দুঃখী কাকা। বলল, সাবধানে যেও, এ পরশু দিন কিন্তু অমাবস্যা আছে, ওদিন আসবি না যেন। আমি শুনে একটু অবাকই হলাম, তাই জিজ্ঞাসা করলাম, কেন কেন আসবো না? ওদিন যাত্রা করা শুভ লয়, তুমি আসবে না। আর কদিনই বা আছি, একটু কথা না হয় শুনেই দেখলি। কথাটা বড্ড অদ্ভুত ঠেকলো। কদিনই বা আছি মানেটা কি? দুঃখী কাকা কি অন্য কোথাও চলে যাবে? এখানে আর থাকবে না? আমাদের বাড়ি ছেড়ে চলে যাবে? ট্রেন হুইসেল দিয়ে ছুটে চলল। ধোঁয়া ছাড়তে ছাড়তে এগিয়ে চলল ট্রেন কলকাতার উদ্দেশ্যে। হাত দেখানো মানুষটাও তখন আমাকে বিদায়ের সংকেত দিয়েই যাচ্ছিল, আবচা হয়ে আসা স্টেশনের কোনো এক প্রান্ত থেকে। কলকাতায় পৌঁছানোর পর বাবার সাথে মাঝে একদিন কাটিয়ে পরের দিন ঠিক করলাম ফিরে আসব। সকালবেলায় বাবাকে ঘুম থেকে উঠে সুপ্রভাত জানিয়ে যখন বলতে যাব যে বাবা আমি আসছি, ঠিক সেই সময় বাবা আমার মনটা হয়তো বুঝতে পেরেই বলল, কে আজকে চলে যাবি? হ্যাঁ। আজকে থেকে কালকে গেলে হতো না? কেন বাবা, আজকে গেলে কি অসুবিধা হবে? তোমার জিনিস যেগুলো নিয়ে যাওয়ার আছে আমাকে দিয়ে দাও, আমি নিয়ে চলে যাব। না, তেমন কিছু অসুবিধা হবে না, কিন্তু আজকে যে অমাবস্যা, আজকে দিনে বাড়ি না ফিরে গেলেই পারছি। কেন জানি মনটা সায় দিচ্ছে না। বাবার চিন্তিত মুখ দেখে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম, আরে তুমি এসব বিশ্বাস করো না, আরে কিচ্ছু হবে না আমার, আমি ঠিক বাড়ি পৌঁছে যাব। বাবা যে কথাটা শুনে খুব একটা প্রসন্ন হলেন বলে মনে হলো না। বাবার যে জিনিসগুলো আমাকে দিয়ে পাঠানোর কথা ছিল সেগুলো নিয়েই আমি বাড়ির উদ্দেশ্যে বের হলাম। বাবাকে বললাম, বাবা আসছি। বাবা বলল, সাবধানে যাস, আমিও পরশুদিন রওনা দেব, এখানে কাজ প্রায় শেষের মুখে। আমি সম্মতি জানিয়ে যাত্রা শুরু করলাম। प्रवाशांनी कृपया काळजीपूर्वक रांगेत उतरावे. यात्रीगण कृपया सावधानीपूर्वक হাওড়া স্টেশনে এসে ট্রেনে চেপে পড়তে কোনো অসুবিধাই হলো না। aligned carefully. আস্তে আস্তে ট্রেনের যাত্রীগণ সবাই উঠতে থাকলো। এছাড়াও হকারদের বিক্রয় ধ্বনিতে বেশ লাগছিল পরিবেশটা। ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে বেরোতে আমি জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে থাকলাম। মনে পড়তে থাকলো বাড়ির কথা এবং দুঃখী কাকার কথা। দুঃখী কাকার কথা মনে আসতেই ওর বলা সেই কথাটা মনে পড়ে গেল। এ পরশু দিন কিন্তু অমাবস্যা আছে, ওদিন আসবি না যেন। প্ল্যাটফর্মে যখন নামলাম
তখন বেশ রাত হয়ে গেছে। তাও আন্দাজ সময় রাত ওই 12টা হবে হয়তো। টিপ টিপ করে বৃষ্টিও পড়তে শুরু করেছে। জনশূন্য স্টেশনে কাউকে দেখতে পেলাম না। মনে মনে ভাবলাম রামু কাকা তো আসার কথা ছিল, কিন্তু কেউ তো নেই স্টেশনে। একবার বাইরে গিয়ে দেখি। যেমন ভাবা তেমন কাজ। স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসেই চারিদিকটা একবার পরখ করে নেওয়ার পরও কাউকে দেখতে পেলাম না। কিছুক্ষণ পর দেখলাম দূর থেকে কেউ একটা হেঁটে আসছে। মুখটা স্পষ্ট নয়, তাই প্রথমে বুঝতে পারছিলাম না সে কে। কিন্তু ক্রমশ কাছে আসতেই স্টেশনের বাইরের আলোগুলোতে আগন্তকের মুখটা ক্রমশ প্রকাশ হয়ে উঠল। এ কি? এই যে দুঃখী কাকা, এত রাতে একটা ছাতা নিয়ে আমাকে নিয়ে যাওয়ার জন্য এসছে। দুঃখী কাকা বলল, তোমায় না বলেছিলাম ছোটবাবু আজকে না আসতে, কিন্তু আমি জানতাম তুই আমার কথাগুলো শুনবি নাই, আর আমি জানি তুই এসব বিষয় মানিস না। হ্যাঁ, জানোই তো কাকা, এসবে আমার কোনো বিশ্বাস হয় না। হ্যাঁ, একদমই না। এখন না হয় না, কিন্তু পরে তো হতে পারে। মানে? মানে কিছুই নয়, এই চলো তোমাকে ঘুরে পৌঁছে দিয়েছি, তবে আমি ভালোভাবে যেতে পারবো। কি বলতে পারে যে এটাই হয়তো শেষ দেখা। এরকম কথা একদম বলবে না। তুমি আমাদের ছেড়ে চলে গেলে কি আমরা একটু ভালো থাকবো? দুঃখী কাকা কিছু বলল না, শুধু তার চোখ দিয়ে নেমে এলো দুঃখের অশ্রু। আমার সাথে থাকা মালপত্রগুলো সে মাথার উপর চাপিয়ে এগিয়ে চলল সামনের দিকে। খালপাড়ের সামনে এসে আমাকে পার করে দিয়ে সে বলল, এ ছোটবাবু এবার আমি আসি, এই নাও ছাতাটা, এ ভালো থেকো, আমার যে আর যাওয়ার উপায় নেই। আমি কিছু বলবার আগেই দেখলাম দুঃখী কাকা হাঁটতে হাঁটতে মাঠের পথ ধরে এগিয়ে চলেছে। মাঠের ওইদিকে ওর বাড়ি। আমি ছাতা ও মালপত্রগুলো মাথায় নিয়ে বাড়ির দিকে এগোতে থাকলাম। কিছুটা এগিয়ে এসে দেখলাম দূরের শ্মশানে কারোর চিতার আগুন জ্বলছে। বাড়ি পৌঁছে সবাইকে ডেকে বললাম, কোথায় সবাই? আমি এসে গেছি। বাড়ির সবাইকে অনেক ডাকার পর সবাই নিচে নেমে এলো। কাকা বলল, তুই এত রাতে এই জিনিসপত্র নিয়ে এলি কিভাবে? আর ছাতাটাই বা কোথায় পেলি? আরে দুঃখী কাকাই তো দিয়ে গেল। ওই আমাকে ছাতাটা দিল, কারণ বাইরে তখন টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়েছিল। বাড়ির সবাই আমার কথা শুনে যেন অবাক হওয়ার সাথে সাথে আকাশ থেকে পড়ল। মা বলল, কি বললি তুই? দুঃখী তোকে ছাতাটা দিল, আবার এগিয়েও দিয়ে গেল? তুই জানিস তুই কি বলছিস? কার সাথে এসেছিস তুই? আমি বললাম, কেন মা, এত অবাক হওয়ারই বা কি আছে? কাকা বলল, আজকে রাত 10টা নাগাদ দুঃখী মারা গেছে। ওর ছেলে এসে বলে গেল। আমি কাকার কথা বিশ্বাস করতে পারলাম না। আমি বললাম, কি বলছো তোমরা? এটা কি করে সম্ভব? আমি তাহলে কি? ভয়ে আমার সেদিন জ্বর এলো। আমি মনে মনে ভাবলাম দুঃখী কাকার বলার সেই কথাগুলো। কি বলতে পারে যে এটাই হয়তো শেষ দেখা। আমি এখন বুঝতে পারছি কেন কাকা ওই রকম কথা বলেছিল। শ্মশানে কার চিতার আগুন আমি দেখেছিলাম, এখন তা বুঝতে একটুও সন্দেহ নেই যে ওটা দুঃখী কাকার চিতার আগুন। সত্যি দুঃখী কাকাকে হারিয়েছিলাম সারা জীবনের মতো। আর হয়তো কোনোদিনও ফিরে পাবো না মানুষটাকে। আমাদেরকে ওরকম কথা বলে আর হাসাবে না।
দুঃখী কাকা ওর কথা রেখেছিল, আমাকে বাড়ি পৌঁছে দিয়ে, অর্থাৎ নিজের কর্তব্য পালন করেই তবে সে মুক্তি পায়। সত্যি ভেবে দেখো তো, আমি যখন দুঃখী কাকার সাথে হেঁটে হেঁটে বৃষ্টির মধ্যে আসছিলাম, তখনও কি এই প্রশ্নটা আমার মনের মধ্যে উকি দিয়েছিল যে এই দেখাই শেষ দেখা নয় তো? টানা এতটা বলে দাদু থামলেন। গাবলু বলল, সত্যি আজকে একটু অন্যরকম ভূতের গল্প শুনলাম, যেখানে প্রতিশোধ বা ভয় দেখানোর থেকে মালিকের প্রতি ভূতের মৃত্যুর পরেও যে একটা টান থেকে যায়, তার জলজান্ত প্রমাণ হলো আজকের এই গল্পটায়। খুব ভালো লাগলো দাদু। দাদু কিছু বললেন না। আলো চলে আসায় গোটা ঘর দৃশ্যমান হয়ে উঠল। বাইরের বৃষ্টিও কিছুটা থেমে গেছে। গাবলু লাইটের আলোতে দেখল জানালার দিকে তাকিয়ে দাদুর চোখ থেকে জল পড়ে যাচ্ছে। গাবলু বুঝল ছোটবেলায় দুঃখী কাকাকে এখনো দাদু ভুলতে পারেনি। এখন হয়তো তার মণিকোঠায় বেঁচে রয়েছে দুঃখী কাকা। এই গল্প এখানেই শেষ নয়। শেষ শব্দটার পরেও যে সত্যিকারের ছায়া থেকে যায়, সেটাই সবচেয়ে বেশি ভয়ানক। আমরা যাদের সঙ্গে প্রতিদিন বসবাস করি, পরিবার, চাকর, সাহায্যকারী, তাদের প্রতি অন্যায়, অবহেলা বা আত্মবিশ্বাস কখনো কখনো এমন ছাপ রেখে যায় যা চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। মনে রাখবেন, মানুষের কষ্ট ও অভিশাপের কোনো শব্দ নেই, কিন্তু প্রতিফলন আছে। তাই গল্পটা শুধু ভয়ের জন্য নয়, সতর্ক হওয়ার জন্য। আপনার চারপাশে কে কেমন বেদনায় ঘুরে বেড়াচ্ছে তা কি কখনো খেয়াল করেছেন? গৃহস্থের চাকর মানে শুধু কাজের লোক নয়, তারা পরিবারেরই এক নীরব অংশ। প্রতিদিনের ক্লান্তিকর কাজ, অক্লান্ত পরিশ্রম আর চুপচাপ সহ্য করা অন্যায়ের মাঝেও তারা হাসি মুখে সব সামলে নেয়। যে বাড়িকে বাড়ির মতো সাজিয়ে রাখেন, যে বাচ্চাদের নিজের বাচ্চার মতো ভালোবাসেন এবং যে বৃদ্ধদের নিজের বাবার মতো সামলান, তারা কোনোদিনও অবহেলার প্রাপ্য নয়। মানুষ হিসেবে সম্মান, কথায় কথায় দয়ার স্পর্শ আর সামান্য কৃতজ্ঞতা, এগুলো কোনো বিলাসিতা নয়, মানবিকতার দায়িত্ব। একটা কথা মনে রাখবেন, চাকরদের প্রতি অন্যায় বা অবজ্ঞা কখনো কোনো বাড়িতে শান্তি দেয় না। যারা অন্যকে হাসি মুখে সেবা করে, তাদের প্রতি ভালোবাসা, সম্মান আর নিরাপত্তা দেওয়াই একটি পরিবারের প্রকৃত মান।